পায়ে লুটিয়ে দেব। বিনিময়ে শুধু একবার আপনার বুকে ধরা দেবে, কেমন? ঠিক তাই, আসলে আমি ওকে ভালোবেসে ফেলেছি কি না। সে কি, আপনি মেয়েটাকে চেনেন না অথচ? সত্যি বলবো? বলুন। মেয়েটা না ওকে চোখে ইশারা করেছে। তাহলে দেরি করে লাভ নেই, প্রেমের ঠাকুরের নাম নিয়ে ঝুলে পড়ুন। আমি তো চাই, কিন্তু কি হলো? চোখের পলক পড়তে না পড়তে মেয়েটা কোথায় যে হারিয়ে গেল, আমি আর তাকে খুঁজেই পাচ্ছি না। আশ্চর্য, প্রেম জমে ওঠার আগেই প্রেমিকার প্রস্থান। ও, ফেটে যাচ্ছে দুঃখে দুঃখের বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা, ডেঞ্জারাস মেয়ে তো। এভাবে মানুষকে কেউ খুন করে? হ্যাঁ, খুন? কে খুন করলো? আপনি খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে। আরে মশাই, আমি সে খুনের কথা বলছি না, আমি বলছিলাম আপনার প্রেমে মেয়েটা প্রেমের ছুরি দিয়ে খুন করেছি। ও তাই হোক, আমি তো ভাবলাম তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ করো মা। আপনি তো খুব ঠাকুর ভক্ত দেখছি। হব না, এই অধমের প্রতি ঠাকুরের অসীম করুণা। দুঃখ শুধু একটাই, বউটা 6 মাসের অসুখে বিছানায় পড়ে, এদিকে আমার উপবাসী যৌবন। না না, আমি যাই, ওদিকে গিয়ে দেখি যদি তার দেখা পাই। আয়রন চেষ্টার চাবিটা কোথায়? একেবারে আকাশ থেকে বললেন মনে হয়। এমন ভাব দেখাচ্ছেন কিছুই জানেন না। একটু আগে বউবাজারের একটা দোকান থেকে আয়রন চেষ্টার ডুপ্লিকেট চাবিটা তৈরি করেছে, এটা আপনি অস্বীকার করতে পারেন? মানে চাবিটা কার? আমার নয়, আমাদের মধুপুর গায়ের। বুঝতেই পারছি আপনি গ্রাম থেকে শহরে এসেছেন। আচ্ছা, আমাকে তো ভয় পাওয়ার কি আছে বলুন তো? আমি বাঘ না ভাল্লুক যে আপনাকে হালুম করে খেয়ে ফেলবো? বাবার দোকানে ছেলে আমি কাজ করে বেড়ে গেছি, ত্যায্য পুত্র করে। বেশ করেছি, ওর একটা ছেলেকে ত্যায্য পুত্র করাই। আপনি এ কথা বলছেন? আসলে কি জানেন, এই যুগের ছেলেদের সঙ্গে বাবাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই। যাকগে যাক, এই নিন। আপনি ওনায় খেয়াল করেননি, আপনার পকেট থেকে চাবিটা পড়ে গিয়ে। এই রে, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম অমলান বাবাজির চাবিটা তার পার্কশিটের বাড়িতে পৌঁছে দিতে হবে। দেখলেন তো, একটু আগে আমাকে অপদার্থ আখ্যায় ভূষিতা করলেন, অথচ আমি আপনার কত বড় উপকার করলাম বলুন। তাহলে ভেবে দেখুন, যাকে যা ভাবা হয় সে আসলে তা নয়। অনেক সত্যর ভিতরে অনেক মিথ্যার ভিতরে অনেক সত্য লুকিয়ে থাকে। তুমি মানে আপনি? না, আপনাকে আর ডিস্টার্ব করা ঠিক হবে না। তাছাড়া সারাদিন আজ পেটে কিচ্ছু পড়েনি, দেখি কিছু একটা ধ্যানটা করা যায় কি। আরে দূর দূর, এটাকে দেখার পর থেকে মাথাটা কেমন যেন গোলমাল হয়ে গেল। আরে ওই তো মেয়েটা পুরের মাথায় দাঁড়িয়ে কাকে যেন খুঁজছে। আমি যাই, তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ কর মা। আরে না না মা, জগতের নয়, তুই আমার কল্যাণ কর। আমি সুন্দরী শ্রীচরণের দাস হয়ে থাকবো মা।
সরে যাও, আমাকে যেতে দাও। কোথায় যাবেন? সে খুঁজে তোমার দরকার কি? দরকার আছে বই কি? কারণ এটা আমার এলাকা আর এই এলাকার রাজা আমি। রাজা প্রজা আমি ওসব বুঝি না। তুমি বুঝতে পারছো না, আমি ওই যা আবার চলে গেল। কে চলে গেল? আমার প্রেমিকা। প্রেমিকা? আপনি তো প্রেমিক পুরুষ মশাই, এই বয়সে আপনার প্রেমিকা? আসতো, আসবেই তো। তোমার আর কি বলো, তুমি জোয়ান ছেলে, চাইলে 2-10টা মেয়ে তোমার পেছনে ঘুর 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 করবে, আর তুমি তাদের নিয়ে। চুপ করুন, নিজেকে দিয়ে পৃথিবীর সব মানুষকে বিচার করবেন না। মেয়েরা যে কারোর বোন, কারোর বউ, কারোর মা হতে পারে, আমাদের বলছিলাম বোঝে না, আর বুঝতেও চায় না। কি বললে? আপনি যা ঠিক তাই বলেছি। আপনার মতো মুখোশ পরা লোকেদের আমি হাড়ে হারেছি। টাকা আছে বলে আপনারা ধরাকে সরাজ্ঞান করেন। অসহায় মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে কামনার নখের আঁচড়ে তাদের শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়ে আপনারা খুব মজা পান, না তাই না? না মানে সমাজ বিজ্ঞানীরা বলেন মানুষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিষয় হলো মানব সভ্যতার বিকাশের ধারা। কিন্তু এই কি সভ্যতা? যে সভ্যতায় অসহায় মেয়েদের ইজ্জত দিতে হয়, সেই সভ্যতা ধ্বংস, উচ্চারণে না। বুঝতে পারছি না। পারবে না, কিছুতেই পারবে না। পৃথিবীতে যার ঘর পড়ে সেই বোঝে ঘর না থাকার যন্ত্রণা। ভদ্রতার আবরণে নিজেকে ঢেকে রাখলেও আপনি আসলে একটা অভদ্র মানুষ ছাড়া আর কিছুই নন। তাই মানুষের দুঃখ, ব্যথা, বেদনা আপনার অন্তরকে কোনোদিনই স্পর্শ করবে না। বাজে কথার সময় আমার নেই, পথ ছাড়ো, আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, যাই বললে কি যাওয়া যায়? তার মানে আমার পাওনাটা মিটিয়ে দিয়ে যান। না, তুমি বিশ্বাস করো বাবাজি, আমার কাছে তো কানা করিও নেই বাবাজি। খবরদার, একদম মিথ্যে কথা বলবে না। এটা কি দেখতে পাচ্ছেন? চুচু, ওরে বাবা রে, ওদিকে নয়, দিন দিন টাকা দিন, নইলে চালিয়ে দিলাম চুরি। ও, দিচ্ছি বাবাজি, দিচ্ছি। যান, বাড়ি যান। বাড়ি যান। আর এই টাকা পয়সার কথা মনে পড়লে আপনি এই বলে থাকতে যাবেন কোনো মহৎ কাজে। সে তো বটেই, সে তো বটেই, আমি যাই। একটা কথা বলছিলাম বাবাজি, বলছি সব টাকা তুমি না নিয়ে আমাকে তো দিয়ে কিছু টাকা দিলে হয় না বাবাজি? চলো রে। আজ আমার হাতে অঢেল টাকা। সেই ভয়ঙ্কর চিন্তার কথা মনে পড়লে আমি যেন কেমন হয়ে যাই। গরিবের বাঁচতে চাওয়াটা মস্ত বড়। আর সেই অপরাধে আমার কাছে দীপক চৌধুরী আজ এই করুণ পরিণতি। সমাজ, সংসার, তথা রাষ্ট্রের কাছে আমার একটাই পরিচয়, আমি সমাজ বিরোধী গুন্ডা।
এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আমি মানে খুব দুঃখ, তাই না? না না, আমি বহুকা মেয়ে কোথাকারে, একদম কাঁদবে না। একদম, জানো তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। আপনি একটু দাঁড়ান জ্যাঠামশাই, আমি আপনার ওষুধটা গিয়ে নিয়ে আসি। ঔষধ? হ্যাঁ, তুমি রোজ আমাকে লুকিয়ে লুকিয়ে ঔষধ খাও কেন বলতে পারো? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ঔষধ খাও কেন? সে আপনি বুঝবেন না। তোমার স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করছো, আমি পরিষ্কার বুঝতে পারছি। জ্যাঠামশাই আপনি আমি আগে এসে অনেক ভালো হয়ে গেছি। সত্যি বলছেন জ্যাঠামশাই? চুপ, পাগল করে দেবে। আমি পাগলের অভিনয় করে যাব। জ্যাঠামশাই আশীর্বাদ করি মা, রাজরানী হও। এই দেখো, আবার কাঁদছো তুমি? এই বাড়িতে কোনোদিন কেউ আমাকে আশীর্বাদ করেনি। আমাকে আশীর্বাদ করেছেন। এই আনন্দে আমার চোখে জল এসে গেছে জ্যাঠামশাই। বুঝি তোমার দুঃখ আমি বুঝি মা। জানো, তোমার হাতে রান্না খাবার খেতে আমার খুব ইচ্ছে করে। তুমি আমাকে রান্না করে খাবে? বেশ তো, আজ আমি আপনাকে। না না, এখন সে সময় আসেনি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নই। আজ আমি তুমি এখানে। আকাশে মেঘ জমেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তাতে তোমার কি? আরে চাতক পাখিরা ফটিক জল তৃষ্ণা নিবারণ হবে। কি আনন্দ, কি আনন্দ! যা, এই ঘরের ভেতরে যা। জেনে রাখো, ওই যে দেখতে পাচ্ছ, আমাদের কেউ করতে পারবে না, কিন্তু জানে না মহাপ্রলয়ের পর সব ধ্বংস হয়ে যাবে, চিরতরে ধ্বংস হয়ে যাবে, চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমি কাজে শেষ করি, তোমাকে আমি শেষ করে দেবো। তুমি না 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 না, এই দিনটা তোমার মোটেই ভাবাই না। আমি বলি তোমার দুঃসাহসের উপযুক্ত পুরস্কার আমি দেবো। আদর্শ বন্ধু থেকে ফিরে আসতে এখনো 2-4 দিন বাকি আছে, আর এই সুযোগে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কি বলছেন আপনি? এই সহজ কথাটা বুঝতে পারলে না ভাগ্নে বউ? বেশ বেশ বেশ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। জামাইবাবু চান না তুমি আর এক মুহূর্তে বাড়িতে থাকো। কি জামাইবাবু, আমি ঠিক বললাম তো? না না, আপনি হবেন না। পুত্রবধূ বলে যদি স্বীকার না করে, আমি আপনাকে কোনোদিন তাই করব না বাবা। শুধু দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন বাবা। কিসের অধিকারে থাকবে তুমি? তা তো জানি না, শুধু এইটুকু জানি, মেয়ের কাছে স্বামীর ঘরই স্বর্গ। আর এই স্বর্গ থেকে আমাকে তাড়িয়ে দেবেন না বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না। এ বাড়িতে তোমার আর কোথায় যাব আমি
স্বামীর ঘর ছেড়ে। আরে বাবা, কোথায় যাবে বলে তুই রাস্তায় গিয়ে দাঁড়াবে? তাছাড়া তোমার একটা স্বামী গেলে 10টা স্বামী যুক্ত। মতলবি বউয়েরা তোমার চারপাশে গুনগুন গুনগুন। ছি ছি ছি, অর্জুন হয়ে এসব কি কথা বলছেন আপনি? এসব কথা শোনা আমি আপনার পায়ে ধরে মিনতি করছি বাবা, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারে আমি কোনোদিন কিচ্ছু দাবি করব না। আপনাদের সবার পাতের খাবার আমি কুড়িয়ে খাবো। শুধু ঝেড় অধিকার নিয়ে এই হতভাগিনীকে এই বাড়িতে থাকতে দিন বাবা, থাকতে দিন। বলো জামাই বাবু, তুমি কি পাথর হয়ে গেলে নাকি? কেন এই তো জামাই বাবু, আমি বাচ্চা না, মেয়েটার কত কষ্ট তুমি তো জানো। আমি তো সহ্য করতে পারি না, আমি ওর কষ্ট লাঘব করতে মুছে দাও সিঁদুর সিঁদুর। বললে শুনবে কে? জামাই বাবু যখন আদেশ করেছে তখন তো আমাকে পালন করতেই হবে। চলে এসো। আমি আপনার কাছে বিনতি করছি, সবার কাছে কাতর আবেদন জানাচ্ছি, দয়া করে আমাকে এই নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ শাখার সিঁদুর নিয়ে আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন। বাজবে বাজবে, তুমি নতুন করে আবার বাজবে। আর সেই জন্যই তো আজকে তোমার সিঁদুর সিঁদুর মুছে দিয়ে তোমাকে কুমারী বানিয়ে দেবো। চলো স্যার। শেষ করে দাও, আমাকে তুমি শেষ করে দাও ঠাকুর। আমি আর এই দুঃসহ যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে শেষ করে দাও। দাঁড়িয়ে দেখছো কি? ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করো। আর আপনাদের কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাদের কয়েকটা কথা বলে যাই। গরিবের মেয়ে আমি, শুধু এই অপরাধে আপনারা যে অন্যায় অবিচার আমার প্রতি করলেন, এর শাস্তি আপনাদের একদিন পেতেই হবে। রাবণ বংশ, দ্রৌপদী মহাসতী দ্রৌপদী, গৌরক্ষণ, আর আজ আমার বুক ফাটা দীর্ঘশ্বাসে আপনাদের চোখের হলুদ ভেঙে কাটবে। অভিশাপ দিয়ে গেল। আরে আরে যে বড় সে আপনাকে ভাবতে হবে জামাই বাবু, আমি সব ব্যবস্থাই করে রেখেছি। বাইরে আমার লোক তৈরি হয়ে গেছে। মানুষ যেন কোনোদিন জানতে না পারে। আমাদের বিদ্যুৎ অভিনয় করে বোঝাতে হবে আদর্শকে। বৌমা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে জামাই বাবু এখনো ছেলে মানুষ, তাই আমাকে চিনতে পারলো না। কারণ পাপের অতুর ঘরে জন্ম আমার। লোভ লালসায় আমি একটু একটু করে হামাগুড়ি দিয়েছে। কামনার সারালাখ সর্বসনার দুধ খেয়ে আমি একটু একটু করে বড় হয়েছে।
চক্রান্তের কলকে পড়েছি ষড়যন্ত্রের হাত সংসদার রেখে সংকল্পিত করে তবেই আমি হয়েছি জামাই বাবু আমাকে চিনতে তোমাকে এখনো আর একবার জন্ম নিতে হবে কি আনন্দ কি আনন্দ আপনার সেদিকে মল্লিকাকে আমি বুকে জড়িয়ে আগাম চেষ্টা না করছে আমি আমার বাবা আসতে পারি আমি কলকাতা থেকে আসছি কলকাতা থেকে আপনার বন্ধু রমেশ বাবু আমাকে পাঠিয়েছে রমেশ বন্ধু এলাকায় আমার একটা ছোটোখাটো কারবার আছে আর সেই সূত্রেই রমেশ বাবুর সঙ্গে আমার পরিচয় আপনি বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছেন না অবশ্য দোষ আপনার নয় আমিও বিশ্বাস করি অনেক লোককে আমি কিন্তু আপনার সঙ্গেই কাজ করতে চাই অম্লান বাবু পৃথিবীর সব মানুষ বেঈমান নয় পৃথিবীর চেয়ে বড় মানুষের চেয়ে বড় শত্রু যেমন কেউ নেই মানুষের চেয়ে বড় মিত্রও কেউ নেই আপনি বিশ্বাস করুন ঠকবেন না কি হলো অম্লান বাবু কি এত ভাবছেন আমি কলকাতা থেকে ছুটে এসেছি আপনার অনুভব পাওয়া যায় এখন আপনি যদি আমার বিমুখ করে ফিরিয়ে নেন আসলে কি জানেন পরে পরে মার খেতে আমি আর রাজি নয় কারবারটা আমি বড় করতে চাই চোরা কারবারে আমিও প্রতিষ্ঠা পেতে চাই বলছি চলুন না এখানে দুজনে গল্প করাটা ঠিক শোভা দেখাবে না আমি বলছিলাম ভিতরে বাড়িতে গিয়ে আলোচনা করলে হয় নাকি হ্যাঁ আসুন না আসুন আসুন ঠিক আছে বৌদিমণি আরে দেখো দেখো ফর্দ মিলিয়ে তোমার পূজার সব বাজার করে নিয়ে এসছি কাল শুক্রবার সারাদিন উপোস করে থেকে তুমি ঠাকুরের পূজা করবে তাই আজই আমি তাই তো বৌদিমণি সাড়া দিচ্ছে না কেন বৌদিমণি আমি না কিছুই না তুই কি মনে করিস আমি তোর বৌদিমণিকে মোটেই ভালোবাসি না আজ হঠাৎ এ কথা কেন করতে বাবু বৌদিমণি তোকে বুঝি বাজারে পাঠিয়েছিল হ্যাঁ পূজার বাজার আমাদের সবার সঙ্গে এভাবে প্রতারণা করতে পারলে আমার কথাটাই ছেড়ে দিলাম তুই তো তাকে প্রাণের চেয়েও ভালোবাসতিস সেই তোকেও কিনা কি হয়েছে কর্তাবাবু বৌদিমণি কি করেছে তোর বৌদিমণি মানে আমার বৌমা বলুন বলুন কর্তাবাবু বৌদিমণি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম তবু কোথাও খুঁজে পেলাম না কি হলো রাখরি তুই অমন চমকে উঠলি কেন সে আপনি বুঝবেন না কর্তাবাবু সে আপনি বুঝবেন না আমি বুঝবো না। কি করে বুঝবেন আপনি শুধু তো টাকাই কিনেছেন মানুষের জীবনের মূল্য আপনার কাছে কোনো কিছুই নেই যা সন্দেহ করেছিলাম তাই সন্দেহ পরিণত হলো কদিন ধরেই ওই কালকেরা ডাকছিল তখনই ভেবেছিলাম একটা কিছু ঘটনা ঘটতে চলেছে কিন্তু এত তাড়াতাড়ি ঘটে যাবে আজে বকিস না রাখরে কিশোর স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে এটাই সত্যি
না না না, ও আমি বিশ্বাস করি না, মিথ্যে, সবই মিথ্যে। যে লক্ষ্মী প্রতিমা নিজেকে ধূপের মতো পুড়িয়ে সংসারে সুগন্ধ দান করতে চেয়েছিল, সে কোনোদিন স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই চলে যেতে বাধ্য করেছিলেন। আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোকে কর্তাবাবু, চাকর চাকরের মতো থাকবি, পায়ের জুতো পায়েই শোভা পায়। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সত্যি তো, আমি এবারই চাকর। চাকরের কাউকে ভালোবাসায় অন্যায় পাপ নর্দমা যেমন না থাকলে, যেমন বাড়ির জঞ্জাল মুক্ত হয় না, তেমনই চাকরও না থাকলে এই অবাঞ্ছিত নর্দমার মতো তার শুধু একটাই পরিচয়, সে চাকর। মল্লিকা, মল্লিকা, এ কি বাবা, রাখরিরা তোমরা এভাবে? মল্লিকা কোথায়? কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি বঙ্গ থেকে ফিরে পড়লে? হ্যাঁ বাবা, ওখানকার কাজ মিটিয়ে আমি দুদিন আগেই চলে এলাম। দাঁড়াবু, কি হয়েছে রাখরিদা, তুমি কাঁদছো কেন? ব্যথায় আমারও বুকটা ফেলে যাচ্ছে রে বাবা, তবু সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। কি বলছেন বাবা, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি এখন বিশ্রাম করো, আমি তোমাকে সব বলবো। না বাবা, আমি এখনই সব কিছু শুনতে চাই। আমার অনুপস্থিতিতে এই বাড়িতে কি এমন ঘটেছে যার জন্য রাখরিদার চোখে জল? আপনিও, মল্লিকা কোথায়? সেই পাপি আছি, আনিস না বাবা। কি বলছেন বাবা, মল্লিকা আমার স্ত্রী? হ্যাঁ, তুই তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলিস, আমিও পুত্রবধূ হিসাবে তাকে টেনে নিয়েছিলাম। সে আমাদের সবার ভালোবাসা কি এভাবে মারিয়ে চলে যাবে, এ আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি বাবা। মল্লিকা চলে গেছে, সে তোকে কোনোদিনই ভালোবাসেনি, সে ভালোবেসেছিল আমাদের ধন এই ঐশ্বর্যকে। একটা ছেলে তাই এ বাড়িতে আসতো বৌমার সঙ্গে, আমি অনেকবার নিষেধ করেছি, তবু ওই ছেলেটার হাত ধরে সে বাড়ি ছেড়ে চলে গেছে বাবা। না না না, মিথ্যে, সব মিথ্যে, বিশ্বাস করিলাম, আমি বিশ্বাস করিলাম। না করিলাম, তুমি চুপ করে আছো কেন? বলো, তোমার বৌদি বলি। বাবু, আমি পাগল হয়ে যাব, রাখরিদা, পাগল হয়ে যাব। আমার পায়ের তলার মাটিটা কাঁপছে, মাথার ওপর আকাশটা বুঝিয়ে পুরি ভেঙে পড়বে। আমার অন্তর উজাড় করা ভালোবাসার বিনিময়ে সে আমাকে, আমি যে আমার যথা সর্বস্ব দিয়ে তাকে সুখী করতে চেয়েছিলাম। তুমি চুপ করো দাদা বাবু, তুমি চুপ করো, তোমার কষ্ট আমি আর সইতে পারছি না। আমার মনের মধ্যে যে কি ভয়ঙ্কর ঝড় উঠেছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। রাখরিদা, বিশ্বাসঘাতিনী, সে যে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল। আমি যাব, আমি এক্ষুনি যাব, তাকে জিজ্ঞাসা করবো কোথায় পাবে তাকে। যেখানেই সে থাকুক তাকে আমি খুঁজে বার করব। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, তার মুখের কথা আমাকে শুনতেই হবে। আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সে যদি সুখী হয়, আমি তার সুখের পথের বাধা হয়ে দাঁড়াবো না। আমি তাকে শুধু একটাই কথা জিজ্ঞাসা করব, আমার ভালোবাসা নিয়ে কেন সে অভিনয় করেছিল, কেন খেলা বলতেই ভেঙে দিল আমার স্বপ্নের খেলা।
আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কর্তা বাবু। চলে যাবি? না, এই সংসারে আমি অনেক কিছুই দেখেছি, আর আমি নতুন করে কিছুই দেখতে চাই না। আমি দেখেছি সত্যের নিঃশব্দের পরাজয়। আমার সব দেখা শেষ হয়ে গেছে কর্তা বাবু, সব দেখা শেষ হয়ে গেছে। চলে গেল, আর যাবেই বা কোথায়? অনেকদিন পরে আবার ফিরে আসবে। মল্লিকার সঙ্গে দেখা করেই আমি দেখা করেই চলে যাব। শুধু আমি বলবো, আগে আমি মল্লিকার দাদা। কিছুই নয়, মল্লিকাকে একবার ডেকে দিন, আমি দেখেই চলে যাব। না, তার সঙ্গে তোমার দেখা হবে না। দেখা হবে না? আমি তার দাদা, সে আমার বোন। কতদিন কতদিন হতভাগিনীর মুখটা আমি দেখিনি। জীবনে হয়তো তার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, তাই একবার তাকে আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না। নিশ্চয়ই যাব, এটা আপনার বাড়ি, আপনার আদেশ মানতে আমি বাধ্য। তবে যাওয়ার সময় বলে যাই, যে আভিজাত্যের মোহে আপনি মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না, সেই মেকি আভিজাত্যে একদিন আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে, আর সেদিন আপনাকে পথের ধুলায় নেমে আসতে হবে। মানুষকে ঘৃণা করার পরিণাম কি কঠিন ভয়াবহ, কঠিন ভয়াবহ। উপদেশ দিয়ে গেল এই পরিতোষ মজুমদার, কারোর উপদেশের ধার ধারে না। আমি লক্ষ্য ঠিক রেখে চলেছি, পতন আমার কোনদিনও হবে না। এসে গেছি, ঠিক জায়গায় এসে গেছি। শিওরিটা এখনো বাইরে বেরোচ্ছে না কেন? আমি যে ওকে একবার দেখবার জন্য আমার বুকের ভেতরটা কেমন যেন আকু পাকু করছে। আমার কল্যাণ করবো। কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের এই নেড়াচ্ছ পায় কেন? কি যে বলিস রহিম, আমি তোদের কত ভালোবাসি। তাই নাকি? তা এত ভালোবাসার কারণ কি বলুন তো? বুঝবি না রে, সে তুই বুঝবি না। তোদের কথা ভেবে ভেবে আমার যাকে যাক। তোর কথা বল। আমার কথা আর কি বলবো? তোর দুঃখের কথা। আপনার আজ কি হয়েছে বলুন তো? এত ভালো ভালো কথা বলছেন, নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসেছো। চিনলি না রে রহিম, এখনো তুই মানুষ চিনলি না। তুই আমাকে আজও চিনতে পারলি না। আমি মানুষটা সত্যি ভালো রে, মানুষের প্রতি না আমার অসীম করুণা। হাসছিস কেন? আপনার কথা না শুনে হেসে পারলাম কই? শিয়াল যদি বলে সে ধূর্ত নয়, মানুষকে তাই বিশ্বাস করতে হবে। বল, তোর যা খুশি বল, আমি কিচ্ছু মনে করবো না। কারণ আমি তো জানি আমি তোর ভালো করতে চাই। আমার ভালো করতে চান? তবে আর বলছি কি, আমার কথা মতো কাজ করলে আমি তোকে অনেক টাকা দেবো। সাচ বলছেন? তোকে রাজা করে দেব। ফকির থেকে রাজা? এ যে আমি ভাবতেই পারছি না। আমাকে তুমি পাগল করে দেবেন নাকি? তুই রাজা হতে চাস না? 100 বার চাই। বলুন আমাকে কি করতে হবে? তাহলে শোন। বলুন। ওই নিজামের ভাগ্নি সেরিনা, ওকে আমার খুব মনে লেগেছে।
আজ রাত্রে তুই ওকে আমার ঘরে নিয়ে আসবি। কি রে, পারবি না? ইয়ার এমন কি কঠিন কাজ? আজ রাত্রি ওকে, কিন্তু আমি ভাবছি। কি কি ভাবছিস? আপনি কি সেরিনাকে শাদি করবেন? আরে না রে না, সেরিনা আমার বাঁধা রক্ষিতা হয়ে থাকবি। খুব ভালো হবে। আমি এখনই সেরিনাকে জানিয়ে আসছি। আর যদি রাজি না হয়, রাজি হবে না মানে নিশ্চয়ই রাজি হবে। আর স্বেচ্ছায় রাজি না হলে আমি তাকে জোর করে রাজি করাবো। আমারও নাম রহিম শেখ। আমাকে সে এখনো চেনে না। আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাব আর আসবো। রহিম যে এক কথায় রাজি হয়ে যাবে এ আমি ভাবতেই পারিনি। এখানে তাগড়া ছেলে, তাগড়া জওয়ান ছেলে রহিম, ওর অসাধ্য কাজ কিচ্ছু নেই। আমার যে কি আনন্দ হচ্ছে, নাচতে ইচ্ছে করছে। শুধু শুধু কি নাচা যায়? হয় না। গানটা মনে পড়েছে। সেরিনা, প্রাণপ্রিয়া সেরিনা, ও সেরিনা শোনা, একটা হাম্পি দে না, তোকে মায়েরই বলছি। ও প্রাণপ্রিয়া সেরিনা, সেরিনাকে বুকে জড়িয়ে ধরে আমি একেবারে বেহাসতে চলে যাবে। আরে না রে না, আমি এই মর্তধামেই থাকবো। তোর হাতে দড়ি কেন রে? বুঝতে পারছো না? বুঝতে আবার পারবো না। সেরিনা রাজি না হলে তুই তাকে দড়ি দিয়ে বেঁধে আমার কাছে নিয়ে আসবি, তাই তো? সেরিনাকে নয় রে বুড়ো শকুন, এই দড়ি দিয়ে আমি তোকে বাঁধবো। হ্যাঁ, তোমার অনেক অন্যায় অত্যাচার আমরা মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমাদের ঘরের মেয়েদের ইজ্জত নিয়ে তুমি খেলা করতে চাও? তোমার মতো কামান্ড পশুকে আজ আমি উচিত শিক্ষা দিয়ে দেবা। সে কি তবে যে তুই বললি তুমি নিজে অমানুষ বলে দুনিয়া সবাইকে অমানুষ ভাবো, তাই না? আর সেরিনা নিজের বোন না হলেও সেরিনা আমাকে দাদা বলে ডাকি। টাকার লোভে আমার বহিনকে দোজারে নামতে দেবো না, কিছুতেই না। রহিম তুই, আমি তোমার কোনো কথা শুনবো না। সেরিনাকে তোমাকে কোমরে দড়ি বেঁধে সেরিনার কাছে নিয়ে যাবো।
আর সেরিনাকে তোমাকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। সে কি? তাই না? সেরিনাকে তোমাকে মা বলে রাখতে হবে। ওরে বাবা রে, বাবা রহিম, এবারের মতো আমাকে মাফ করে দে বাবা রহিম। আমি তোকে অনেক টাকা দেবো বাবা, অনেক টাকা দেবো। আর সেরিনাকে তোমাকে মা বলে রাখতেই হবে। আর সেই সঙ্গে তোমাকে সবাইকে দেখিয়ে পাড়ার সবাইকে সাবধান করে দেবো, তোমার মতো হ্যাংলা কুকুরকে কোনোদিন জানো না প্রশ্রয় দেয়। এসো এসো বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। পারিনি, জানোয়ারটার হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারিনি। আমার এই পাপ দেহ নিয়ে দুদিন ধরে জানোয়ারটা আমার দেহটাকে নিয়ে, না না, আমি আমার এই পাপ দেহ নিয়ে এক মুহূর্ত বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তুমি মরে যাবে নাকি? ক্ষতি হয়ে যাবে। তুই আবার এসেছিস জানোয়ার? কোনোদিন হয় নাকি? এই মেয়ে পাড়ার সমস্ত ঘরগুলি দেখতে পাচ্ছ, আমার বেনামে হলেও এর আসল মালিক কিন্তু আমি। বুঝেছি রে জানোয়ার, আমি সব বুঝেছি। এখনো তুমি সবকিছু বুঝতে পারো, তবে হ্যাঁ, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। শোনো। শুনবো না, আমি তোর কোনো কথাই শুনবো না। শুনতে তোমাকে হবে ডার্লিং, কারণ আমার আসল পরিচয় তো তুমি পেয়েই গেছো। অতএব নিজের ভালো যদি বুঝতে চাও, আমার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। ওরে জানোয়ার, তুই আমার আর কি ভালো করতে চাস? একটা অসহায় নারীকে রাস্তা থেকে জোর করে তুলে এনে তার ইচ্ছার বিরুদ্ধে তুমি সেই মুহূর্তে আমাকে কেন মৃত্যু দিলে না? কিন্তু মৃত্যু যে অনেক সহনীয় ছিল। তুই হাসছিস? তুই হাসতে পারছিস জানোয়ার? কারণ আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। মনে পড়ে সেই দিনের কথা, তোমাকে আমি কোমরে অবস্থায় প্রেম নিবেদন করেছিলাম, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। সেই প্রত্যাখ্যান আমার বুকে প্রতিহিংসার আগুন জ্বেলে দিয়েছে। সেই দিন থেকে আমি মরণের প্রতিজ্ঞা করেছিলাম, তোমার ওই যৌবন বাগিচার নিঃস্বার হয়ে তোমার সম্মুখ আমি নিঃশ্বাস গেল। আজ আমি তৃপ্ত, তাই খুশির আনন্দ আমি কিছুতেই গোপন রাখতে পারছি না। ওরে চললাম, তোর এই খুশির আনন্দ দীর্ঘস্থায়ী হবে না। মাথার উপর ভগবান আছে, তার এই ন্যায় বিচারে তোকে তার শাস্তি পেতেই হবে। শাস্তি? ওসব কবির কল্পনা, ভগবান বলে কিছু নেই। বাইরে আমার সাথে লাইন লেগে আছে, এখানে সময় নষ্ট করা মানে আমার অনেক আছে। তোমার যৌবন কাছে যাই, তোমার মুখের উপরে টাকা ছুড়ে দিয়ে তোমার সুখ কিনতে চাই। এই সত্যটা তোমাকে মানতেই হবে, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। কাছ থেকে আমি গুনে গুনে টাকা
তাহলে চলি ম্যাডাম, কাল আসবো, আবার দেখা হবে। ভাই টাকাগুলো যত্ন করে গুছিয়ে রেখো কিন্তু, হ্যাঁ? তাহলে চলি। পরাজয়, আবার দীপক চৌধুরীকে পরাজয় স্বীকার করতে হলো। কিন্তু না না না, আমি এ পরাজয় স্বীকার করব না, কিছুতেই না, কিছুতেই না। পারো না, তুমি একবার আমাকে দাদা বলে ডাকতে পারো না? জানো, আমার একটা বোন ছিল ঠিক তোমারই মতো দেখতে। আমার একবার কঠিন অসুখ করেছিল, সেই কঠিন অসুখের হাত থেকে বাঁচাতে সে চাকরি নিয়েছিল। তারপর সে কোথায় হারিয়ে গেল, কিন্তু তার দেখা আমি আর পাইনি। তুমি বিশ্বাস করো, আমি এই মাঝে মাঝে এই পতিতা পল্লীতে ছুটে আসি আমার জৈবিক ক্ষুধা পরিতার্থ করতে নয়, আমার হতভাগিনী বোনকে খুঁজতে। ডাক না, ডাক, তুই একবার আমাকে দাদা বলে ডাক। আমি মনে করব আমার বোন হারিয়ে যাওয়ার চন্দনা আমাকে দাদা বলে ডাকছে। কতদিন কতদিন আমি এই দাদা ডাক শুনিনি। দাদা ডাক শুনতে আমার ভীষণ ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। এই তো হতভাগী দীপক চৌধুরী দাদা বলে ডেকেছে। পরম শান্তি। চোখের জল মোজ বোন, আমাকে যখন তুই দাদা বলে ডেকেছিস তখন তোর আর কোনো ভয় নেই। এই পাপপুরি থেকে তোকে আমি উদ্ধার করবই। মানুষ বলে একথা বলছো, আজকের পৃথিবীতে সবাই ব্যস্ত, এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। কিন্তু শুধু একটাই, আমি তুমি নিজেকে চিনতে পারবি না। আপনি আমার মুখে দিয়ে ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার অচেনা নয়। আপনি মানে আমাদের সেই পরাণ রিক্সাওয়ালা না? এই তো ঠিক চিনেছো, তবে সেটাই আমার আসল পরিচয় নয়। তাহলে আমি আইপি অফিসার অরুণ মল্লিক। সে কি আপনি মানে আপনি তুমি অন্ধকার জগতে ছিটতে বললেও মানবিকতা তোমার লুপ্ত হয়ে যায় না দিব, তাই তুমি নিজে কেঁদেও মুখে হাসি ফুটতে চেয়েছো। আমি বড় রিক্সাওয়ালা সেজে তোমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আনার চেষ্টা করতে হয়েছিল, কারণ আমি চাই তুমি সমাজের মুখে মাথা উঁচু করে বেঁচে থাকো। কি বলছেন স্যার? আমরা অর্থাৎ প্রশাসনের উচ্চ পদে আসীন ব্যক্তিরা তোমাদের পদে যদি একটু সহানুভূতি দেখান, তাহলেও তোমরা জীবনের যথার্থ অর্থ খুঁজে পেতে পারো। আমি সেটাই প্রমাণ করতে চাই। স্যার আমাকে কথা দাও দীপক, তুমি এই অন্ধকার পথ চিরতরে পরিত্যাগ করবে। স্যার আপনি বুঝতে পারছেন না, আমি ভালো হতে চাইলেও এই সমাজ আমাকে ভালো হতে দেবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ঘৃণায় চোখ ফিরিয়ে নেবে। না না, সে আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। মানুষদের নিয়ে আমি একটা নতুন সমাজ তৈরি করব। সেই সমাজে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, থাকবে শুধু প্রেম, প্রীতি আর বুক ভরা ভালোবাসা। এই সমাজে
হবে স্যার? নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে যে শয়তানের ষড়যন্ত্রে তুমি ঘর ছাড়তে বাধ্য হয়েছো, সেই ঘৃণ্য ষড়যন্ত্রকারীকে আমি উচিত শিক্ষা দিতে চাই। মল্লিকার এই দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম, আমি ঠিক সময় এখানে আবার আসবো। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে আমার বোনের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম দীপক। তবে আমি চাই শয়তানি খেলা শান্ত করতে না পারা পর্যন্ত আমার মনে শান্তি নেই। দাদা, হ্যাঁ, আমি তোর দাদা। তুই বোন হারিয়ে আমি আমার বোন ফিরে পেয়েছি। আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। দাদা তুমি দাঁড়িয়ে রইলি কেন বোন? আয় আমার কাছে আয়। আমার এই ব্যথাতুর জীবনে শান্তির প্রলেপ দিতে তুই একবার আমাকে দাদা বলে ডাক। দাদা, ওরে, পৃথিবীতে বোনের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে একমাত্র তার দাদা, আর তোর মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো রে। রাশি রাশি হাসি, রাশি রাশি হাসি, রাশি রাশি হাসি। মল্লিকা, মল্লিকা, পারছি না, চলতে পারছি না, পা দুটো আমার ক্লান্ত হয়ে আসছে, শরীরটা ভারী বোঝা বলে মনে হচ্ছে। একটু বিশ্রাম, না না, বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। মল্লিকাকে আমাকে খুঁজে বার করতেই হবে, তার মুখের কথা আমাকে শুনতেই হবে। তার মুখের কথা না শোনা পর্যন্ত আমার মনে শান্তি নেই। পাবে না, তুমি শান্তি আর এই জীবনে পাবে না। হ্যাঁ, আমাকেই তো বলতে হবে। এই কদিনের চিন্তায় চিন্তায় তোমার শরীরের অবস্থাটা কি হচ্ছে একবার দেখেছো? তোমাকে যা চেনা যাচ্ছে না দাদাবাবু। কিন্তু সে আমাকে ঠিকই চিনবে, আর চিনতে পারবে নাই বা কেন? তার জন্যই তো আজ আমার এই রকম অবস্থা। আমার জীবন মরুদ্যানে সে যে মরুভূমির তপ্ত বালুকা এইভাবে ছুঁড়ে দিবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। জ্বলে গেল বুকটা, আমার জ্বলে গেল। বেদনার ঘূর্ণবর্তে পড়ে থাকা আজ আমি একটা অসহায় সম্বলহীন মানুষ। আমি দাদাবাবু, তুমি শেষে বৌদিমণিকেও ভুল বুঝলে। রাখো না, তুমি তো বৌদিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলে। হ্যাঁ, এটাই আমার জীবনের মস্ত বড় ভুল ছিল, আর এই ভুলের জন্যই আমার সুন্দর জীবনটা ছাড়খাড় হয়ে গেল। না না দাদাবাবু, বৌদিমণিকে যে যাই ভাবু, তুমি অন্তত তাকে খারাপ ভেবো না। আমি হলফ করে বলতে পারি বৌদিমণির চরিত্রে কোনো কলঙ্ক নেই। কিন্তু বৌদিমণিকে আমি চিনি, জানি। আমার সে চেনা জানার মধ্যে এতটুকু ভুল নেই। তাই তোমাকে বলছি, বৌদিমণিকে ভুল বুঝে তুমি নিজেকে ছোট করো না। রাখো রিদা, তুমি সত্য মিথ্যা যাচাই না করে তুমি কর্তাবুর মুখের কথাটাই বড় করে দেখলে। আজ সে যে তোমার স্ত্রী, গিন্নি নারায়ণ সাক্ষী রেখে তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো, তুমি তার মুখের কথাটা একবারও শুনবে না? রাখো রিদা, তুমি যদি তার কথা না শোনো তাহলে আমি জানবো তুমি একটা নিষ্ঠুর বদমাশ। তোমার মুখে স্নেহ মায়া মমতা বলে কিছুই নেই। বলো না, অমন করে বলো না। রাখো রিদা, আমি আর সহ্য করতে পারছি না। আমি খুঁজবো বৌদিমণিকে, আমি খুঁজবো। তোমাদের বাড়ির চাকরিতে আমি ইস্তফা দিয়ে এই কদিন আমি হন্য কুকুরের মতো বৌদিমণিকে খুঁজে বেড়াচ্ছি। হতভাগী মেয়েটা আমাকে খুব ভালোবাসতো কিনা, তাই তো আমি ঠিক করেছি হতভাগিনী স্বামীর ঘরে ঠাঁই না হলেও আমি কোনো না সে আমার কুড়ে ঘরে তাকে ঠাঁই দেবো, আমার কুড়ে ঘরে ঠাঁই দেবো।
প্রহরীরাও আমাকে ভুল বুঝতে চলে গেল। আমি ওকে কেমন করে বোঝাবো? না না, আমি আর কিছুই বোঝাতে, কাউকে কিছুই বোঝাতে চাই না। মল্লিকা, মল্লিকাকে আমাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কোথায় পাবো তাকে? কি আছে পথিক? বলে দাও, কোন পথে গেলে আমি আমার মল্লিকার সন্ধান পাবো? নেই কেউ কি নেই? আমি আছি আদর্শ বাবু। আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনার পরিচয়? পরিচয় পরে নেবেন। আপনি আমার স্ত্রীর সন্ধান দিতে পারবেন? নিশ্চয়ই পারবো। কোথায় আছে মল্লিকা? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। এত ব্যস্ত হবেন না আদর্শ বাবু, আমি আপনাকে ঠিক সময়ে আপনার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেবো। কিন্তু তার আগে একটা কথা। বলুন। আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি যা প্রশ্ন করব আপনি তার যথা উত্তর দেবেন। কি রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তাহলে আসুন আমার সঙ্গে। কাঁদছিস? আবার তুই কাঁদছিস? তুই এভাবে চোখের জল ফেলিস না। বিশ্বাস কর মা, তোর জীবনটা যে এইভাবে ব্যর্থতার হাতে পড়ে যাবে আমি তা কোনোদিনও ভাবিনি। পরাজয় আমার জীবনের একটি চরম পরাজয়। কি আবার আপনি অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছেন? পারছি না, আমি আর বিছানায় শুয়ে থাকতে পারছি না রহিম। আমাকে একটা অব্যক্ত যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? না না, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন। এমন করে শান্ত হব রহিম? আমি যে নিজের চোখে দেখেছি আমার ওই হতভাগিনী মেয়েটা দিন রাত চোখের জলে বুক ভাসাচ্ছে। তুমি বলো রহিম, এরপরেও কি আমি শান্ত হয়ে থাকতে পারি না রহিম? আমি কিছুতেই শান্ত হতে পারি না। কি তোমার মুখ দিয়ে রক্ত উঠছে? রক্তই তো উঠবে, আমি যে হতভাগ্য মেয়ের মা। দেশের ছেলের বাবারাও যতদিন না এই পরের মেয়েকে নিজের মেয়ে বলে গ্রহণ করবে ততদিন অসহায় মেয়ের বাবা এইভাবেই আমি এখনই ডাক্তার দেখে নিয়ে আসছি। আর তুমি আমাকে ধরে রাখতে পারবে না। আমি বেলাসের গান স্পষ্ট শুনতে পাচ্ছি। মৃত্যু পথ যাত্রী আমি। এবার আমাকে চলে যেতেই আবার আমি তোমাদের মাঝে ফিরে আসবো। এই জন্মে আমার অনেক সাধা পূর্ণ রয়ে গেল। পর জন্মে আমি তোমাদের সেই সাধ পূরণ করবো যারা চিরদিন বঞ্চিত রয়ে গেল, পেল না আলোর। মাস্টার বাবু, তাদের নিয়ে আমি আমার দেশের মাটি মাকে আমি মায়ের মতো ভালোবাসি।
আমাকে তুমি মাটি মায়ের কোলে শুইয়ে দাও রহিম। আমি নিশ্চিন্তে মরতে চাই। মাস্টার বাবু, নজরুলের সেই কবিতার লাইন দুটি আজ আমার বারবার মনে পড়ে। এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার জীবন পরের তরে নিজেকে কোথায় অম্লান? আমি তাকে বিশ্বাস করেছিলাম, আমার যে বিশ্বাসের আমাকেই পথে বসাতে চায়, আমার সঙ্গে প্রতারণা করে সে সুখে থাকবে, আমি তা কিছুতেই হতে দেব না। কি ব্যাপার জামাইবাবু, আজকে আপনাকে এত অস্থির দেখাচ্ছি কেন? সে তো তুমি জানো। আমি জানি টাকা যেন আকাশ থেকে পড়লে যে আমার সিন্ধুকে 5 লাখ টাকা ছিল, সিন্ধুকের চাবি ঠিক আছে, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নেই, টাকাগুলো তুমি সরিয়েছো। চুপ করো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। টাকাগুলো কোথায়? যদি ভালো চাও টাকাগুলো দিয়ে দাও। মানে টাকা আপনি পাবেন না। মোট কথা আমার টাকার প্রয়োজন ছিল, টাকাগুলো আমি নিয়েছি। আমি তোমাকে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দেবো। জামাইবাবু, কার বাড়ি থেকে জলদি যেতে হবে? এই বাড়িটা কার? আপনার বাড়ি? ভুলে যাচ্ছে, এই বাড়ির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আপনি আমার নামে দানপত্র করেন। মিথ্যে কথা, আমি কেন তো কোনো দানপত্র করিনি। আপনি কেন দান করতে যাবেন? আমি আপনার কাছ থেকে চলে বলে কৌশলে কষ্ট করে করিয়ে এই বাড়ির মালিক এখন আমি, আর আমি আপনাকে আদেশ করছে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আপনি বেরিয়ে যান। এত দূর সৎ প্রবঞ্চক, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তোমার পুলিশের কাছে আমি সব তথ্য ফাঁস করে দেবো। কারণ আমি শুধু চোরের উপরে বাট করি। আপনি সম্পত্তির লোক না, আপনার দাদাকে আপনি ইঞ্জেকশন দিয়ে ভগবান করে না। একটা অ্যাক্সিডেন্টের কেস আছে, আপনার বৌদিকে আপনি ফোন করে দেন। পুলিশের কাছে গেলে আইনের হাতে কিন্তু আপনিও রেহাই পাবেন না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর আপনি এই
পরিতোষ মজুমদার এত বড় পরাজয় হজম করবে না। আমি তোমাকে আমি পিস্তলের ভয়ে তুই পিছিয়ে গেল, আমি পিছিয়ে যাব না পরিতোষ। দাদা তুমি আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল করে রেখেছিল, কিন্তু ওই স্তরের দয়ায় আজও আমি বেঁচে আছি। আমি ভুল করেছি দাদা, তোমার প্রতি আমি চোর অভিযান করেছি দাদা। আমাকে তুমি ক্ষমা করো দাদা। আরে শয়তান, আমাকে তুই অনেক যন্ত্রণা দিয়েছিস। আমাদের সুখের সংসারে ধূমকেতুর মতন আবির্ভাব হয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিস, কিন্তু আর নয়, তোর জীবনে আজ এই শেষ দিন। আমি তুমি কলেজের নিমন্ত্রণ করছি, আমাকে তুমি মেরে দাও দাদা। মৃত্যু ভয় আমি ভীত নয় পড়তো, মৃত্যু তো আমার একদিন হবে। আমি অতীতকে পেয়ে বর্তমানকে যদি ভুলে থাকতে পারতো, তাহলে মানুষের কোনো অস্তিত্বই থাকতো না। দাদা তুই আমার শেষ ছোট ভাই, অন্যায় করলেও আমি তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু ওই শয়তানকে নয়, কিছুতেই ক্ষমা করবো না। আমি ওর গলা টিপে তুই বৌমাকে ফিরে নিয়ে আসিস। সত্যি 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 ও খুব ভালো মেয়ে। আমাকে ফোন করতে চেয়েছিল, ঠিক আছে সরকারকে সরকার টিকিট করে কোথায় বলে না, শত্রুর শেষ রক্ত নেই মেরেছে। সারা লোক দাদা এমন জিনিস না, সারা নিজের লোকও মানে না। যাওয়ার সময় একটা কি আপনি আমার এই নকল পরিচয়টাই আমি জানি, আমার আসল পরিচয়টা আমি জানেন না। আমি আইবার অফিসার অরুণ মল্লিক। সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গোয়েন্দার বিভাগ দীর্ঘদিন ধরে আমরা খোঁজ করছিল। এতদিন পর মিস্টার মল্লিকের চেষ্টায় আমরা নাগাল করেছি। চলুন একবার যদি সুযোগ পাই আমার এই পরিণতির জন্য আমার এই জীবনের লোভী দায়ী। আমি অপরাধী দাদা, আমি অপরাধী। মল্লিকা, আরে মল্লিকা, মল্লিকা। কি হয়েছে দাদা, এত চিৎকার করছো কেন? হ্যাঁ রে, তোকে এত করে বলে গেলাম সেজে গুজে থাকতে, আর তুই কিনা সেজে গুজে আর কি হবে দাদা? পাগলি বোনটি আমার, তোকে যে আর নতুন করে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি? কি রে, শ্বশুর বাড়ির নাম শুনে মনের আনন্দের কথা হাসবি,
তা না, এ তো মোটেই ভালো লক্ষণ নয়। দাদা, বুঝেছি রে, বুঝেছি। তোর এই দাদাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে, কিন্তু কি বল, তোকে যে স্বামীর ঘরে যেতেই হবে। তাছাড়া রোজ আমি একবার করে তোর খোঁজ নিয়ে আসবো। আর ভাই ফোঁটার দিনে তুই আমাকে আমার কপালে ফোঁটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। আহ, খুব মজা হবে রে, খুব মজা হবে। দাদা তুমি? না না, আর মোটেই দেরি করিসনি, ওরা এসে পড়লো বলে। ওরা? তোর স্বামী আর শ্বশুরকে নিয়ে অরুণবাবু এখনই এসে পড়বেন। তোকে এই অবস্থা দেখলে ওরা কি ভাববেন বলতো? কত বড় বাড়ির বউ তুই, আমাকেই দোষারোপ করবেন গরিব দাদা বলে। আমি তোকে কত অযত্নে রেখেছি। না দাদা না, আমি আর শ্বশুর বাড়ি যেতে পারি না, কিছুতেই না। তোর আজ কি হয়েছে বলতো? আজ এই আনন্দের দিনে তুই কিনা ওই গাড়ি এক্ষুনি এসে পড়লো, তুই দাঁড়া, ওরা নিশ্চয়ই আসবেন। আমি ওদের নিয়ে আসতে যাচ্ছি। আমি যাই রে, আমি যাই। দাদা, আমি এই পাগল মানুষটাকে কেমন করে বোঝাবো? আমার এই পাপ দেহ নিয়ে সংসার মন্দিরে প্রবেশ করা সাজে না। না না ঠাকুর, তুমি যদি সেই আমার প্রতি দয়া করলে। না না, আমি আর সংসারের প্রতি লোভ করব না। স্বামী আমার আরাধ্য দেবতা, আমি তার সঙ্গে প্রতারণা করতে পারি না। তাই তার আসার আগেই আমি আমি এই পৃথিবী থেকে বিষ খেয়ে চিরতরে আমি এই পৃথিবী থেকে মুক্তি নিলাম। মল্লিকা, মল্লিকা, আমি এসেছি, তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। শুধু আদর্শ নয় বৌমা, আমার সংসার। হ্যাঁ মল্লিকা, আবার আমার নতুন করে বাঁচতে ইচ্ছা করছে, কিন্তু না, আমি যে শেষ হয়ে গেছি। তুমি ওইভাবে কথা বলছো কেন? এ কি তোমার পথ বলছে কেন? তুমি কি অসুস্থ? না, আমার নতুন পাকে এসে তুমি স্পর্শ করো না। কি বলছো মল্লিকা? ঠিকই বলছি গো, শয়তান অমরাজ চৌধুরীর কামনার আগুনে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। তাই তো তোমার সেবা করার অধিকার আজ আমার নেই। যন্ত্রণা, যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। তাই তো এই জীবন যন্ত্রণা থেকে অব্যাহত পেতে আমি লিখেছি। তুই কি করলি রে হতভাগী? আমি নতুন করে শ্বশুর বাড়ি পাঠাবো বলে আমি লাল বেনারসি শাড়ি কিনে এনেছিলাম। আমার সেই সুখের স্বপ্ন ভেঙে করে দিলি। আবার তুই আমাকে হতভাগ্যহীন সাজালি, হতভাগ্যহীন সাজালি। দুঃখ করো না দাদা, তোমরা কেউ দুঃখ করো না। আর এক মুহূর্ত দেরি নয়, এখনই মল্লিকাকে হসপিটালে নিয়ে যেতে হবে। না না, মৃত্যুর সময় আমি আমার স্বামীকে চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। এ ভুল তুমি কেন করলে মল্লিকা? ভালোবাসা তো কাজের পাত্র নয়। শয়তান জোর করে তোমার দেহ অপবিত্র করলেও তোমার মন তো অপবিত্র করতে পারেনি। কেন তাহলে কেন তুমি এই স্বেচ্ছা মৃত্যু বরণ করে নিলে? বলো কেন, কেন, কেন? তোমার স্বামীকে বুঝি তুমি বিশ্বাস করতে পারোনি? তুমি বোধহয় জানো না, তোমাকে হারিয়ে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না।
তোমার ভালোবাসা যে সবসময় কেঁদে কেঁদে তোমাকে কাছে পেতে চাইবে, আমি তখন কি করব? আমাকে তুমি বলে দাও, বলে দাও। চলে গেল, আমাকে কাঁদিয়ে তুমি চলে গেলে। আপনারা সবাই কাঁদছেন, কিন্তু না, আমি তো কাঁদিনি। আমার মুখের দিকে তাকিয়ে দেখুন, আমার চোখে এক ফোঁটা জল নেই। কেন কাঁদবো? ও তো আমার কুড়িয়ে বাবা গো, ওর জন্য আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? সুন্দর করে চিতা সাজিয়ে সেই চিতার আগুনে বিছানা শুয়ে চির শান্তির দেশে পাঠিয়ে দেবো। চলবে, চিতা গাল গাল করে চলবে। হতভাগিনীর সুন্দর দেহটাও পুরে ছাই হয়ে যাবে, কিন্তু না, ওর পবিত্র ভালোবাসা শেষ হবে না। সেখানে কান পাতলি হয়ে যাবে। ওখানে কাঁদছে ভালোবাসা, ওখানে কাঁদছে ভালোবাসা, ওখানে কাঁদছে ভালোবাসা। কেন বিশিরে চুমু